সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুনে জানাচ্ছি আমন্ত্রণ। দর্শক, 25শে সেপ্টেম্বর পালন করা হবে বিশ্ব ফুসফুস দিবস বা ওয়ার্ল্ড লাং ডে। ফুসফুস শরীরের এমন একটি অঙ্গ যেটি বাহ্যিক পরিবেশের সাথে সবচেয়ে বেশি মাত্রায় সংযুক্তি তৈরি করে আমাদের দেহের। এই ফুসফুসের মাধ্যমে আমরা কিন্তু বিশুদ্ধ বাতাস শরীরে প্রবেশ করে এবং সেই সাথে অবিশুদ্ধ বাতাস বা যে বাতাসটি বলি আমরা কার্বন ডাইঅক্সাইড, সেটি আমরা শরীর থেকে বের করে দিচ্ছি। তো এই যে প্রক্রিয়াটির মধ্যে দিয়ে সারাক্ষণ চলমান থাকে এই ফুসফুস, কিন্তু নানা ধরনের অসুবিধা যখন তৈরি হয় তখন সবচেয়ে বেশি সাফারিং যেই সমস্যাটির জন্য হয় সেটা হচ্ছে ফুসফুসের কারণে। তো ফুসফুসকে যাতে সুস্থ রাখতে পারি আমরা, এবং আগে থেকে কি ধরনের মেজারমেন্টগুলো নিলে বা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিলে আমরা ফুসফুসকে ভালো রাখতে পারবো, এবং সেই সাথে এই ওয়ার্ল্ড লাং ডেতে কি প্রতিপাদ্য বিষয় নিয়ে এসেছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভার কেয়ার হসপিটাল, ঢাকা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ফুসফুস সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্যার আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ ডক্টর মলি আপনাকে, এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে। স্যার, আমরা আমাদের যে আজকে স্বাস্থ্য বিষয়ক আয়োজনটি আমরা করেছি যে ওয়ার্ল্ড ফুসফুস ডেকে ফোকাস করি, এবং সেই সাথে থিমটার সাথে আমরা যাতে এভাবেও থাকতে পারি যে অনেক দেরিতে আসলে সমস্যাগুলো ডায়াগনোসড হয়, এবং দেখা যায় এমন একটা সময় ডায়াগনোসড হয় যখন দেখা যায় আসলে অন্যান্য জায়গাতেও প্রবলেমগুলো আরও বেশি মাত্রায় ছড়িয়ে গেছে অন্যান্য অঙ্গের মধ্যে। তো ফুসফুস রিলেটেড এই সমস্যাগুলো যাতে আগে থেকে আমরা প্রিভেন্ট করার জন্য ব্যবস্থা নিতে পারি, এবং কি কি পরীক্ষা নিরীক্ষা করলে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে তার ফুসফুসের অবস্থাটা ভালো আছে অন্যান্যদের চেয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। শুরুতেই ওয়ার্ল্ড লাং ডে নিয়ে যদি স্যার একটু বলেন যে কি থিম নিয়ে কাজ করছি আমরা। বাংলা ভিশনকে এই জন্য ধন্যবাদ যে এইরকম একটা গুরুত্বপূর্ণ জিনিসকে তারা মানুষের আলোচনার জন্য আজকে নিয়ে আসছে, হাইলাইট করে যে বিশ্ব ফুসফুস দিবসটাকে। আল্লাহর একটা খুব নিয়ামত বলতে পারি আমরা, বা আল্লাহর একটা আমাদের প্রতি দান, সেটা হলো আমাদের ফুসফুস দুটো, যেটা আমাদেরকে সার্বক্ষণিক শরীরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ আমাদের এই শরীরটা একটা মেশিনারিস, যেটার মধ্যে হার্ট, যেটা আমাদের সবসময় আমাদের রক্ত সরবরাহ করে এবং আমাদের একটা স্পন্দন চলতে থাকে, ব্রেন, কিডনি, সমস্ত ভাইটাল অর্গানগুলো শরীরে এক একটা কার্য সম্পন্ন করে। কিন্তু এই সব ভাইটাল অর্গান, এমন শরীরের প্রত্যেকটা কোষকে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো অক্সিজেন। এই অক্সিজেনটা সবগুলোকে সতেজ রাখছে, এবং একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা তার সরবরাহটা নিরবচ্ছিন্ন একটা সরবরাহ দরকার। এই অক্সিজেনটা যে দিক দিয়ে যে যন্ত্রের মাধ্যমে বা যে অঙ্গের মাধ্যমে সরবরাহ হয় সেটাই হচ্ছে আমাদের ফুসফুস বা লাংস। আমাদের শরীরে দুটো ডান এবং বাম দুটো ফুসফুস আছে। তার মধ্যে ডান ফুসফুস যেটা, এখানে 3টা লোব থাকে, বাম ফুসফুসে 2টা লোব থাকে, এবং একটাতে 10টা এবং 8টা সেগমেন্ট থাকে, এক একটা ইউনিট। এবং প্রতিটা ফুসফুসে ধরে নেওয়া হয় 300 থেকে 400 মিলিয়ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ, যেগুলোকে অ্যালভিওলাই বলা হয়, এগুলো আছে। এগুলোর কাজ হচ্ছে এই প্রকৃতিতে যে অক্সিজেনটা আছে আমাদের বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে অনেক কিছুই আছে, অনেক গ্যাস আছে, অনেক ধূলিকণা আছে, অনেক পার্টিকেল আছে, কিন্তু যেটা আমরা নিই সেটা হলো অক্সিজেন, যেটা আমাদের নিতে হয়। আমাদের শরীরের জন্য প্রয়োজন শুধু অক্সিজেনটা। এই অক্সিজেনটা এখান থেকে অ্যাবজর্ব করে এবং অক্সিজেনটাকে আমাদের পিউরিফাই করে আমাদের ব্লাডে সার্কুলেশনে চলে যায়, এবং ব্লাড থেকে মেটাবলিজমের পরে আমাদের সেলগুলোতে মেটাবলিজমের পরে, অর্গানগুলো থেকে মেটাবলিজমের পরে শক্তি উৎপন্ন হয়, এবং কার্বন ডাইঅক্সাইডটাকে রিলিজ করে ব্লাডের মাধ্যমে আবার ফুসফুসে নিয়ে আসে, ফুসফুসটাকে বের করে দেয়। এবং প্রকৃতিতে এই যে কার্বন ডাইঅক্সাইডটা যেটা বের হলেও এতটা মানুষ, 800 কোটি মানুষ পৃথিবীতে, সবার যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে এটা আবার চলে যাচ্ছে নেচারে, এতে তো কার্বন ডাইঅক্সাইড ভরে যাওয়ার কথা, তাই না? প্রতিটা মানুষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ বেরোচ্ছে এবং অক্সিজেনটা কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, তাহলে এটা কি আবার কে নিউট্রালাইজ করে? সেটা আমরা জানি যে গাছপালা। আমাদের নেচারের মিনিমাম 25% বনভূমি দরকার সারা পৃথিবীতে, যেটা যদি আমরা থাকে তাহলেই এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে সে অ্যাবজর্ব করতে পারবে এবং তার এগেনস্টে অক্সিজেনকে ছাড়তে পারবে। এইভাবে একটা ভারসাম্য তৈরি করেই আমাদের সুন্দর পৃথিবীটা পরিচালিত হচ্ছে। আল্লাহর একটা বড় নিয়ামত। এই অবস্থার কোনো ব্যত্যয় ঘটলে, এটার মধ্যে এই কোনো একটা ধরনের ক্যাটাস্ট্রফি ঘটলে, সেটা আমরা যেমন ক্ষতিগ্রস্ত হই, প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষও ক্ষতিগ্রস্ত হয়। এবং মানুষের ক্ষতিগ্রস্ত অন্য যে কোনো অর্গানের চেয়ে এই ফুসফুস অর্গানের ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি এফেক্ট করে, এবং সেই জন্য এটাকে সেই জন্য এটাকে সুন্দর রাখা, এটাকে সতেজ রাখার জন্য
যে সচেতনতাটা মেইনলি প্রয়োজন, সেই সচেতনতা সৃষ্টির জন্যই মূলত এই বিশ্ব ফুসফুস দিবসটা প্রতিবার 25শে সেপ্টেম্বর পালিত হয়ে থাকে এবং সারা পৃথিবীর প্রায় 250টার মতো সংগঠন একটা একই ব্যানারের আন্ডারে নিয়ে আসা হয়েছে। এবং আপনি যেমনটি বলেছেন এবারের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাং। আমরা বাতাসকে যদি সুষ্ঠু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমাদের লাংসটা হেলদি থাকবে। এখানে যদি যারা একটু বলি যে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আসি, ইন পার্সপেক্টিভ অফ বাংলাদেশ যদি বলি, তাহলে এই যে ক্লিন এয়ার এবং হেলদি লাং এই জায়গাটাতে আমাদের স্ট্রাগলটা কিন্তু অন্যান্য অনেক জায়গা থেকে অনেক বেশি বলবো। সেখান থেকে স্যার আমাদের আসলে কি করার আছে, বা আমরা আসলে এই জায়গাটি থেকে আমাদের ফুসফুসকে ইন্ডিভিজুয়ালি ভালো রাখার জন্য কি করতে পারি? আচ্ছা, দেখুন যে আমরা কোন ধরনের দেশ, ডেভেলপিং কান্ট্রি। আর যেগুলো ডেভেলপড হয়ে গেছে, যেটা ইউরোপ, আমেরিকা, কানাডা, ব্রিটেন, এই সমস্ত যদি দেশে আপনি যান ঘুরতে, তো আমরা সবাই যাই, যে দেখবেন ওখানে সে পুরোনো বিল্ডিং বছরের পর কয়েকশো বছর আগে ওখানে নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে এমন খুব কমই চোখে পড়ে ডেভেলপমেন্ট কাজগুলো, কারণ ওগুলো অলরেডি ডান। তাদের এগুলো যেগুলো একটা সেট আপ তৈরি হয়ে গেছে শত বছর আগেই, এবং কিছু কিছু চেঞ্জ হয়। কিন্তু আমাদের দেশে একটা ডেভেলপিং কান্ট্রি, প্রতি মুহূর্তে এখানে ডেভেলপিং ওয়ার্ক চলতেছে। সেটা এখন মেট্রো রেলের কাজ হয়তো আমাদের শেষ হচ্ছে, আর একটা শুরু হবে, তার এক্সপ্রেস ওয়ে বা এলিভেটেড ওয়ের কাজ হচ্ছে, ওইদিকে বিভিন্ন মেশিনারি চলতেছে। এবং আমাদের যেহেতু এই সচেতনতা এমনি এমনি হয় না, শিক্ষা এবং সময়ের কালক্রমে এগুলো তৈরি হয়, সেটারও আমাদের অভাব আছে। ফলে আমাদের প্রকৃতিতে আমাদের জানি আমরা পৃথিবীর মধ্যে বায়ু দূষণের 1 বা 2 নম্বরে বাংলাদেশ, এবং এটার যে মাত্রা, যেটার পার্টিকেলগুলো এবং যে পরিমাণ দূষণ মাত্রা বাতাসে থাকে সেটার পরিমাণও ভয়াবহ। কারণ এই পরিবেশের মধ্যেও আমরা টিকে আছি। আমরা আমাদের এই ফুসফুসকে নিয়ে এই পরিবেশের মধ্যে বসবাস করে প্রায় 18 কোটি মানুষ আমরা এই বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করছি। তাহলে চিন্তা করে দেখুন আমরা কত ঝুঁকির মধ্যে আছি আমরা। কিন্তু তাহলে তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে এত ঝুঁকির মধ্যে থেকে আমরা কিভাবে চলছে, কেউ তো মারা যাচ্ছে না। আল্লাহ আমাদের যে ফুসফুসটাকে দিয়েছে, এটাকে শুধু ফুসফুসই দেয় না, এটার যে ওয়েটা বা শ্বাসনালীটাকে, এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, বিশেষ করে নাক, তার পরবর্তী অংশ যেগুলো আমাদের যেটা নস্ট্রিল, তারপর ন্যাজোফ্যারিংস, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া হয়ে আমাদের ব্রঙ্কাইলে গিয়েছে। এই যে পথ পরিক্রমায় বাতাসটা ভিতরে ঢুকে আমাদের ফুসফুসে যায়, এটার মধ্যে একটা সুপার এয়ার কন্ডিশনার আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এই সুপার এয়ার কন্ডিশনের কাজ হচ্ছে বাতাসটাকে ফিল্টার করা, হিউমিডিফিকেশন করা, ওয়ার্মিং করা, ডিসইনফেকশন করা। 4টা বা তারও অধিক মেকানিজমেতে কাজ করে এই বাতাসটাকে পরিচ্ছন্ন করে আমাদের শ্বাসনালীতে যায়, এবং তখন আমরা এই বাতাসটা নিয়ে আমাদের আবার অক্সিজেনটা যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসতেছে। এর ফলে কিন্তু এত কিছুর মধ্যে আমরা টিকে যাচ্ছি। তবে এটা নির্ভর করে একটা মানুষের শরীরের যে আমি যেটা বললাম যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্ট্রাকচার যেটা নাকের, এগুলোর স্বাভাবিক অবস্থার উপর। যদি কোনো অস্বাভাবিকতা থাকে, কোনো অসুস্থতা থাকে এবং ইমিউনিটি যদি কম থাকে, তাহলে কিন্তু পরিবেশ দূষণের একদম মোক্ষম শিকার হবে সে, এবং তার বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে। সেই জন্য এই ফুসফুসটাকে এবং ফুসফুসের যে পথ, শ্বাসনালী, এটাকে সবসময় একটা আমাদের চেক আপে যদি রাখি, আমরা সুস্থ রাখতে পারি, এবং এইগুলোর যে অসুখগুলো হয় সেই অসুখগুলো সম্বন্ধে যদি আমার জানা থাকে এবং সেটা ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু আমরা এই ভয়াবহ পরিবেশ দূষণ থেকেও বেঁচে আমরা আমাদের জীবনকে সুন্দর। এখানে যদি একটু আসি, আমরা যেহেতু আমরা কথা বলছিলাম যে আমরা আজকে ফুসফুসের অসুখগুলো সম্পর্কে একটু জানবো, একটু যদি আমাদেরকে বলেন যে বাংলাদেশে আসলে কমনলি কোন সমস্যাগুলো আপনারা পেয়ে থাকেন স্যার, যেহেতু আপনারা প্র্যাকটিস করছেন রেগুলারলি? বাংলাদেশ তো আমরা যেহেতু একটা বলা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, যদি আমরা এখন ডেভেলপিং কান্ট্রির দিকে আগাচ্ছি করতে থাকি, তারপরেও আফ্রিকা, এশিয়ার এই দেশগুলো বিভিন্ন 2 ধরনের অসুখে আমরা পাই। একটা হচ্ছে ইনফেক্টিভ, নন ইনফেক্টিভ। যেগুলো ইনফেকশনগুলো আমাদের কিন্তু অপেক্ষাকৃত বেশি অন্য যে কোনো অসুখের চেয়ে। লাংসের যে ফুসফুস এবং শ্বাসনালীর যে ইনফেকশনগুলো, সংক্রমণগুলো অন্য যে কোনো জায়গার থেকে বেশি। তার মধ্যে যেমন স্বাভাবিকভাবে টিউবারকুলোসিসের ব্যাপারটা আমরা জানি, যা যক্ষা উন্নত বিশ্বের চেয়ে এই আমাদের যেগুলো এশিয়ান কান্ট্রি এবং আফ্রিকান কান্ট্রি, এগুলোতে বেশি হয়ে থাকে, যেহেতু ওভার ক্রাউডেড প্লেস এবং হেলথ স্ট্রাকচার, অবকাঠামো অতটা উন্নত না। এগুলোর কারণে কিন্তু সেটা অবশ্য ইদানিং গত 20 বছর আমরা অনেকটা কমিয়ে আনতে পারছি, এটা আরও বেশি ছিল, ভয়াবহ ছিল। এখন সেক্ষেত্রে এই ইনফেকশনগুলো অপেক্ষাকৃত কম হচ্ছে। প্রপার আপনার সার্ভাইলেন্স এবং স্ক্রিনের মাধ্যমে রোগ নির্ণয় এবং রোগের ট্রিটমেন্ট, খুব সফল ট্রিটমেন্টের মাধ্যমে কমে নিয়ে আসতে পারি। এছাড়া যে কোনো ধরনের ইনফেকশন, ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন ভেরি কমন আমাদের হয়ে থাকে। এই ইনফেকশনগুলো একটা হলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের শ্বাসনালী 2টা পার্ট, আপার অ্যান্ড লোয়ার, উপরের শ্বাসনালী এবং নিচের শ্বাসনালী, এগুলোতে যখন সংক্রমণ হয় তখন স্বাভাবিকভাবে রোগীরা জ্বর, সর্দি, কাশি
এবং কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও ভোগে এবং তখন চিকিৎসকের শরণাপন্ন হয়, তখন এগুলোকে আমরা ট্রিটমেন্ট করতে হয়। এছাড়া নির্দিষ্ট পরিমাণ আমাদের দেশে প্রায় 1 কোটির মতো মানুষ আছে যাদের অ্যাজমা আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমাটা বা হাঁপানি আমাদের খুবই পরিচিত, সারা বিশ্বে এটার প্রিভিলেজ তো আছে। আমাদের প্রায় 1 কোটি মানুষ আছে আমাদের পৃথিবীতে, পৃথিবীতে বলা হয় সারা পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 1 কোটি আছে আমাদের দেশে অ্যাজমার পেশেন্ট। সমপরিমাণ আরও 1 কোটি ধরা যেতে পারে যে সিওপিডির পেশেন্ট। যদিও দুটো শ্বাসনালী অসুখ, কিন্তু দুটার ব্যাপ্তি, দুটার ডেভেলপমেন্ট ডিফারেন্ট। কাজে অ্যাজমা এবং সিওপিডি বা ব্রঙ্কাইটিস মানুষের কাছে বেশি পরিচিত। সিওপিডিটাকে যদি আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অথবা যেটা স্বাভাবিকভাবে কমন পরিচিত ব্রঙ্কাইটিস, আর একটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এই দুটোই আমাদের শ্বাসনালীর অসুখ, যেটা খুবই কষ্ট দেয় মানুষকে। এটার পরিমাণ এই যা বললাম এরকম পরিমাণ আছে। এছাড়া অন্যান্য অসুখ যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেটা কি করে ফুসফুসটাকে শক্ত করে ফেলে। যেমন আমাদের ফুসফুসটা একটা স্পঞ্জের মতো জিনিস, যেটা বা মৌচাকের মতো জিনিস বলা হয়, যেটার ভিতরে বায়ু প্রকোষ্ঠ আছে এবং এটা ন্যারোয়িং হয়, আবার এটা আস্তে আস্তে ডাইলেট হয় এবং এখান থেকে বাতাস ঢুকে বাতাস বের হয়, স্পঞ্জের মতো বলতে পারেন। ইয়েস। এখন এই ফুসফুসটার মধ্যে যদি বিভিন্ন পার্টিকেল, যেটা এখন সেটা ফাইবার হতে পারে, পার্টিকেল হতে পারে, এবং অনেক ইনফেকশনের কারণে, ক্রনিক ইনফেকশনের কারণে ফুসফুসগুলোর এই স্পঞ্জি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, তখন সে স্টিফ হয়ে যায় এবং ভেরি মুভ করতে পারে না, তখন একটা শ্বাসকষ্টের একটা কারণ হয়ে দাঁড়ায় এবং বাতাসে তার ব্লাডে অক্সিজেন লেভেল সবসময় কম থাকে, অল্পতে সে হাঁপিয়ে যায়। এটা আর একটা গুরুত্বপূর্ণ অসুখ। কাজে অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এই তিনটা মানে নন ইনফেক্টিভ এর মধ্যে আমরা খুব কমনলি পারি। এছাড়া এই তিনটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তার আগে একটা কমন প্রশ্ন থাকছে যে আমার ফুসফুস সুস্থ আছে কিনা বা হেলদি আছে কিনা, এটা বোঝার জন্য আমরা অনেক সময় ইন জেনারেল অনেক টেস্ট করে থাকি। সেটার সাথে লাং এর টেস্টটা আসলে কি হতে পারে বা কোন টেস্টগুলো করলে মোটামুটি বোঝা যাবে যে না ফুসফুসটার কার্যক্ষমতা ভালো আছে, এটা স্যার একটু জানবো। ইনভেস্টিগেশন বা পরীক্ষাটা সম্পর্কে একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটা নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলছিলাম। আমার এই করোনা হয়েছিল 2000 সালে। করোনার পর থেকে আমার ফুসফুসেতে একটু সমস্যা হয় এবং কিছু ক্ষত পাওয়া যায় আর কি, এবং সেখান থেকে আমার কাশি হয় এবং ভীষণ গরম পড়লে আমি গরমটা সহ্য করতে পারি না, আমার শ্বাসকষ্ট উঠে যায়। আর অত্যন্ত ঠান্ডা পড়লে আবার কাশিটা বেড়ে যায় এবং কাশিটা সবসময় থেকে যায় আর কি। এই জন্য আমি কি করতে পারি? আমি দুটো প্রশ্ন করি ওনাকে। আপনি কি ধূমপান করেন? জি না। আপনার বয়স কত? আমার 7 বছর বয়স। 60? জি। আচ্ছা, আর আপনি যখন কোভিড হয়েছিল বা করোনা হয়েছিল 2020 সালে, তখন কি হসপিটালে না বাসায় ছিলেন? বাসায় ছিলাম। আচ্ছা, এরপর থেকে এই শ্বাসকষ্ট আগে ছিল না? জি জি, বাসায় ছিলাম এবং এর আগে আমার শ্বাসকষ্ট ছিল না। ওকে, এটা খুব কমনলি, যেটা কোভিড পরবর্তীতে আমরা জানি পৃথিবী 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। কোভিডের পরে শ্বাসনালীর মূলত শ্বাসযন্ত্র, যেটা শ্বাসনালী এবং শ্বাসযন্ত্র, ফুসফুস যেটা প্রপার, এটার আমি যেটা একটু আগে বলতেছিলাম যে ক্রনিক ইনফেকশনের কারণে, এবং কোভিডের পরে পৃথিবীর একটা বিরাট অংশ মানুষের লাংসে ফাইব্রোটিক চেঞ্জ আসছে। হ্যাঁ, কোভিডটাও তো ছিল একটা ক্রনিক ইনফেকশন, এবং কোভিড নিউমোনিয়া বলতাম, যাদের কোভিড নিউমোনিয়া হয়ে যেত, অক্সিজেন লেভেল কমে গিয়েছিল সে সময়, বা অক্সিজেন সাপ্লিমেন্ট দিতে হয়, তাদের এটা বেশি হয়। এছাড়া আমরা দেখেছি যাদের তেমন সিমটম হয় নাই, কিন্তু কোভিড পরবর্তীতে গ্র্যাজুয়ালি তাদের মধ্যে একটা চেঞ্জ আসছে এবং ফুসফুসটা একটু স্টিফ হয়ে যায়, এবং যখন সে বসে আছে বা শুয়ে আছে বসতে অসুবিধা হয় না, কিন্তু হাঁটতে গেলে বা সিঁড়িতে উপরে উঠতে গেলে সে হয়রান হয়ে যায়, অল্পতে সে টায়ার্ড হয়ে যাচ্ছে এবং এটা তার অক্সিজেন লেভেলটা ফল করে যায়। তো এই জন্য আপনার যেহেতু 60, আপনি নন স্মোকার, হ্যাঁ, আপনার অন্যান্য পরীক্ষাগুলো যেমন একটা HRCT অফ দ্য চেস্ট এবং লাং ফাংশন টেস্টের মধ্যে আমরা একটা করি যেটা DLCO, কার্বন মনোক্সাইড ট্রান্সফার ফ্যাক্টর, অর্থাৎ গ্যাস এক্সচেঞ্জটা কেমন, এই দুটো পরীক্ষা যদি আমরা আপনার করতে পারি, তাহলে আপনি মনে রাখুন কোনো চিকিৎসকের শরণাপন্ন হলে এই দুটো পরীক্ষা করে যদি আপনার এরকম লাং ফাইব্রোসিস বা স্টিফনেস থাকে বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ চলে আসে, তাহলে ওটার কিন্তু ঔষধ আছে, নির্দিষ্ট মাত্রার ওষুধ আছে। সেই ওষুধগুলো প্রয়োগ করলে আপনি কিছুটা হলেও ফুললি রিকাভারি হতে হবে না, এটা মনে রাখতে হবে। যদি এরকম হয়ে থাকে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ডেভেলপ করে থাকে, ফুললি রিকাভারি হবে না, তো অনেকটা সে উন্নতি হবে এবং অনেকটা সে কর্মক্ষম থাকতে পারবে। এছাড়া যাদের লাং ফাইব্রোসিস যদি অনেক বেশি হয়ে থাকে, তার কিন্তু আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে লাং ট্রান্সপ্লান্ট,
সেটা তো এখন ওনার হয়তো প্রয়োজন না, বা এটা খুবই অনেক সুদূর পরাহত ব্যাপার। উনি আপনার এই চিকিৎসার জন্য আপনি যদি কোনো পালমোনোলজিস্ট কে দেখিয়ে থাকেন তাহলে এই দুটো টেস্ট যদি উনি করিয়েছেন কিনা একটু দেখুন, করা থাকলে আপনার যদি ডায়াগনোসিস চলে আসে সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা আমরা দিতে পারবো। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের জন্য নির্দিষ্ট মাত্রার অ্যান্টিফাইব্রোটিক মেডিকেশন আছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা ইনহেলার ফর্মে দিয়ে থাকি, এগুলো দিয়ে আপনার অপেক্ষাকৃত কষ্ট কমানো যাবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে বিষয়টিতে আমরা ছিলাম যে আমরা পরীক্ষা নিরীক্ষা কি করতে পারি আমাদের লাং সুস্থ আছে কিনা দেখার জন্য। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে পরীক্ষা ছাড়াও নিজে নিজে বুঝতে পারি যে আমার লাংস ঠিক আছে কিনা। যেমন শ্বাসকষ্ট বা ডিসনিয়া বলি আমরা ইংরেজিতে, ডিসনিয়া বা শ্বাসকষ্ট, এটার ডেফিনেশন আছে যে আমরা চলতেছি ফিরতেছি, ছোটোখাটো কাজ করতেছি বা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, কখনো বুঝতে পারি না, আমরা স্বাভাবিক চলতে থাকি এবং আমরা যে শ্বাস নেই এটা কখনো বুঝতে পারি না। কিন্তু একটা মানুষ যখন শ্বাস নিচ্ছে এটা বুঝতে পারে, সেটাকে শ্বাসকষ্ট বলা হয়। অর্থাৎ হি অর শি ক্যান কাউন্টস দ্য ব্রিথ। আমরা নর্মালি 1 মিনিটে 12 থেকে 14 বার বা 16 বার শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি, এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না। অটোমেটিক প্রক্রিয়া আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছে, চলতে থাকে। কিন্তু যদি কেউ বুঝতে পারে যে সে শ্বাস নিচ্ছে এবং শ্বাস ছাড়ছে, তাহলে তখন তাকে শ্বাসকষ্ট বলা হয়। এবং এটা যদি কারো হয় তখন বুঝতে হবে সে শ্বাসকষ্ট বোধ করছে এবং তখন তাকে লাং ফাংশন টেস্ট অথবা চিকিৎসার শরণাপন্ন হতে হবে। আমরা সিম্পলি যদি এটাকে নির্ণয় করতে চাই তাহলে আমাদের ফুসফুসে যে পরীক্ষা আছে, পালমোনারি ফাংশন টেস্ট, পিএফটি, স্পাইরোমেট্রি বলা হয় যেটাকে, সেখানে একটা টিউবের মধ্যে সে ফু দিবে এবং নির্দিষ্ট সময় পর ফু দিবে এবং অনেক ক্ষেত্রে আমরা ব্রঙ্কোডাইলেটর দিয়ে করলে সেই ওখান থেকে নির্ণীত হবে যে ফ্লোটা কেমন হলো, তারপরে তার FEV1 মানে 1 সেকেন্ডে কতটুকু সে শ্বাস ছাড়তে পারলো, শ্বাস নিতে পারলো, এটা দিয়ে আমরা একটা গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশনের মধ্যে বের করি তার শ্বাসকষ্ট আছে কি না। এছাড়া কারো যদি ফুসফুসে কোনো ধরনের পরিবর্তন এসে থাকে এই ইনফেকশনের কারণে হতো বা পরিবেশ দূষণের কারণে, সেটা কিন্তু আমরা একটা চেস্ট এক্সরেতেও কোনো কোনো ক্ষেত্রে বুঝে ফেলি, বা চেস্ট এক্সরে থেকে যদি ক্লিয়ার বোঝা না যায় একটা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করে আমরা বুঝতে পারি। কাজে এই দুটো জিনিসে যদি আমরা করি, বেশি দূরে যাওয়ার দরকার নেই, একটা আমরা চেস্ট এক্সরে অথবা সিটি স্ক্যান আর একটা লাং ফাংশন টেস্ট, এটা দিয়ে আমরা তার ফুসফুসের কর্মক্ষমতা, ফুসফুস ভালো আছে কিনা বা ফুসফুসের কোনো স্পেসিফিক অসুখ আছে কিনা এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারি। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম জালাল, নাটোর থেকে বলতেছি। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি বোরডিলি ইনহেলার আর মোনাজ ব্যবহার করতেছি, কিন্তু আমার শ্বাসকষ্ট প্রচুর বাড়তেছে আস্তে আস্তে। আচ্ছা, আর বুকের হাড়ে ব্যথা। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 38। আপনি ধূমপান করেন? মাঝে মধ্যে। আর আপনার কি অ্যালার্জিক প্রবলেম হয়, হাঁচি সর্দি ঠান্ডা লাগে? গরমে বেশি অ্যালার্জি সমস্যা। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনার সম্ভবত এটা অ্যাজমা অথবা অ্যাজমা সিওপিডি হতে পারে। আপনি যে ইনহেলারটা ব্যবহার করেন ওটার নাম হচ্ছে ব্রোডিল, এটা হলো সালবিউটামল ইনহেলার, কেমন? আর তার সাথে অন্য আরেকটা ইনহেলার হয়তো আপনাকে ডক্টররা দিয়ে থাকবে, যেটা দুটার কম্বিনেশন। কিন্তু প্রবলেমটা হলো ইনহেলারটাকে কিন্তু সঠিকভাবে নিতে হবে। আপনি একটা ট্যাবলেট আপনাকে যদি আমরা দিই, আপনি পানি দিয়ে গিলে খেলেন, বা একটা ক্যাপসুল দিলাম খেয়ে নিলেন, সিরাপ দিলাম খেলেন, ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। বা অনেক ক্ষেত্রে সাপোজিটরি দিতে হয়, ইঞ্জেকশন দিতে হয়, সেখানে ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু যখনই আপনি একটা ইনহেলার নিতে যাচ্ছেন, যে ডাক্তার আপনাকে দিচ্ছে সে যদি আপনাকে না শিখায়, মানে তার আগে এটা জানতে হবে এবং আপনাকে শেখাতে হবে, তাহলে না হলে যে ওষুধটা প্রতিদিন আপনি ব্যবহার করছেন আপনার জিহ্বায় পড়ে যাচ্ছে সব ওষুধ। আপনি যেভাবেই মারুন ওষুধগুলো জিহ্বা, গলা, তালু এর মধ্যে আটকে যায়, শ্বাস নিতে কিছুই যায় না। ফলে এটার উপকারী ভূমিকা থেকে আপনি সম্পূর্ণ বঞ্চিত। অপকারী ভূমিকা যেগুলো আপনাকে ভোগ করতে হয়, যেমন আপনার মুখে ঘা হচ্ছে, খাওয়ার রুচি নষ্ট হয়, ভোকাল কর্ডে পরিবর্তন হয়ে আপনার স্বর পরিবর্তন হয়ে যায়, অনেক হাত কাঁপে, এগুলো হয়। কাজে মনে রাখতে হবে এগুলো সবগুলোর মূল জিনিসটা হলো সঠিকভাবে ইনহেলার নিতে না পারা। এটা আপনাকে আজকে খুব কঠিনভাবে আমি কথাটা বুঝিয়ে দিলাম, আপনি জানবেন যে আপনার ইনহেলার নেওয়াটা ভুল। আমি না দেখেই একটু উইথ কনফিডেন্সে বলে দিলাম। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা সঠিকভাবে ইনহেলারটা কিভাবে নিতে সেটা একটু তার কাছে জানবো। এই ইনহেলার নেওয়াটা আপনি যদি আপনি যেখানে থাকেন, বোধহয় নাটোরে আছেন, আপনি যে পালমোনোলজিস্ট অথবা যদি আপনি ঢাকায় আসার সুযোগ হয় আমাদের কাছে, আমরা আপনাকে শুধু এটার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দেখা দিতে পারবো যে আপনি যদি ইনহেলার নিয়ে আসেন কীভাবে আপনার ইনহেলারটা ব্যবহার করতে হয়। ইনহেলার ব্যবহারটা আপনি একবার শিখে গেলে, আমি বলি রোগীদেরকে যে আপনার স্বাধীন হয়ে গেলেন, বিশেষ করে অ্যাজমা রোগীরা। আপনার এই ইনহেলার ব্যবহারটা রাইট ওয়েতে নিলে আমাদের দুটো ইনহেলার থাকে, একটা হচ্ছে রিলিভার আর একটা হচ্ছে প্রিভেন্টার। যেটা প্রিভেন্টার
সেটার সাথে সাধারণত আপনার স্টিরয়েড এবং লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্টের মাধ্যমে এটা তৈরি করা হয়। এটা আপনি 2 পাপ সকালে 2 পাপ সন্ধ্যায় নিয়মিত নিয়ে গেলেন 2 মাস 3 মাস 4 মাস এরকম একটা সময় পর্যন্ত নিয়ে আবার বন্ধ করা যায়। আর রিলিভারটা আপনাকে প্রতি সবসময় সাথে রাখতে হবে, কষ্ট হইলে নেবেন না হলে নেবেন না। এক সময় দেখা গেল আপনার 7 দিনেও লাগছে না বা 1 মাসও লাগতেছে না, আবার হঠাৎ একদিন লেগে গেল, তখন আপনি 2 পাপ 4 পাপ 6 পাপ নিয়ে আপনার একটা পর্যায়ে ঠিক হয়ে গেলেন, নিজের কষ্ট নিজেই কমায় ফেললেন, কোনো ডাক্তারের কাছেও যেতে হলো না। কাজে আপনার মেইন জিনিস হচ্ছে যদি আপনার যে ইনহেলার প্রেসক্রাইব করে থাকে এবং ইনহেলারের রাইট ক্যান্ডিডেট আপনি হয়ে থাকেন, সঠিকভাবে ইনহেলার নেওয়াটা শিখতে হবে এবং সেই শেখাটাই আপনার সারা জীবন আপনাকে হেল্প করবে এবং আপনাকে শ্বাসকষ্ট মুক্ত রাখবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার যেহেতু ইনহেলার বিষয়টিতে আসলো এবং আমরা যদি ইনহেলার বিষয়টিতে এখন একটু আলোচনা করতে চাই যে অ্যাজমার রোগীদেরকে ইনহেলার দেওয়া হচ্ছে এবং আপনি স্যার দুটা ইনহেলার কথা বলেন, একটা হচ্ছে রিলিভার আর একটা হচ্ছে আমরা প্রিভেন্টার। তো এই প্রিভেন্টার এবং রিলিভারের ইউজটা কিভাবে করা উচিত এবং কাদের জন্য আসলে কোনটা প্রযোজ্য এটা যদি একটু আমাদের সাথে ক্লিয়ার করেন স্যার। আমরা সাধারণত দুটো অসুখে মেইনলি ইনহেলার জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে, একটা অ্যাজমা আর একটা সিওপিডি। এই দুটোতেই এখন ইনহেলারগুলো এখন একাধিক ফর্মে চলে আসছে। একটা যেমন এমডিআই মিটার ডোজ ইনহেলার, যেগুলো পাফ আকারে যেমন প্রেস করলে বের হচ্ছে। আরেকটা হচ্ছে যে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার। হ্যাঁ, ড্রাই পাউডার ইনহেলারগুলোতে ক্যাপসুলগুলো একটা ডিভাইসের মধ্যে দিয়ে একটা পাঞ্চ করতে হয়, ক্যাপসুলটা ফুটে হয়ে গেল, তারপরে খুব ফোর্সফুলি ব্রিথ ইন করতে হয়, ইনহেল করতে হয়, টেনে নিল। হ্যাঁ, এটা একটা টেকনিক, দুটোই সাধারণত আমরা এখন বেশি চলে। এছাড়া আরও আছে টার্বোহেলার, হ্যাঁ, যেটা রোটেট করে এবং ওটাও পাউডারগুলোকে টেনে নিতে হয়। সবগুলোর উদ্দেশ্য একটাই, ওষুধগুলোকে আমাদের শ্বাসনালীতে পৌঁছানো, ব্রঙ্কিউল পর্যন্ত পৌঁছে দেওয়া। হ্যাঁ, অ্যালভিওলার ডাক পর্যন্ত চলে যায়, এটা অ্যালভিওলার তো আর যাবে না, তার আগ পর্যন্ত এটা যাবে, টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত যাবে। এই যার কারণে এই স্মুথ মাসলগুলোর উপর কাজ করে এটাকে ডাইলেট করবে। আবার কতগুলো আছে ইনহেলার যেগুলো অ্যান্টিকোলিনার্জিক, মাসকার্নিক রিসেপ্টর ব্লকার বলা হয়, যেমন ইপ্রাট্রোপিয়াম, ট্রাইট্রোপিয়াম এগুলো, বা আপনার গ্লাইকোপাইরোনিয়াম, এগুলোর কাজ হচ্ছে সিক্রেশন কমানো। আমাদের শ্বাসনালীর মধ্যে 2 ধরনের সমস্যা হয়, একটা হচ্ছে কনস্ট্রিকশন হয়ে আসে স্মুথ মাসল, আর একটা হচ্ছে যে সিক্রেশন, ওখানে যে গবলেট সেলগুলো আছে ওখান থেকে খুব বেশি পরিমাণ সিক্রেশন হয়, মিউকাস সিক্রেশন হয়ে মিউকাসগুলো ঠিক হয়ে শ্বাসনালীগুলোকে ব্লক করে ফেলে। কাজে আমাদের এই শ্বাসনালীর চিকিৎসায় বোথ অ্যাজমা এবং সিওপিডি দুটার ক্ষেত্রেই ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য হলো এই দুটো, একটা ওই সিক্রেশনগুলোকে অপটিমাইজ করা, কমিয়ে ফেলা, আর একটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেট করা। সিওপিডির পেশেন্টের ক্ষেত্রে ব্রঙ্কো ডাইলেটের চেয়ে এই সিক্রেশনের প্রবণতাটা বেশি থাকে। কাজে এই সমস্ত পেশেন্টকে আমরা অ্যান্টিমাসকার্নিক, যেটা অ্যান্টিকোলিনার্জিক রিসেপ্টর ব্লকার যেগুলো দিই, এইগুলো মূলত বেশি প্রয়োগ করা হয়ে থাকে। আর অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে স্টেরয়েডের রোলটা সবচেয়ে বেশি, স্টেরয়েডটা পরিমাণ দিতে হয় বেশি। এবং যদি সিওপিডি পেশেন্ট অনেকে আছে আবার যাতে অ্যাজমা এবং সিওপিডি দুটোই আছে। একটা মানুষ ধরুন যে তার ছোটোবেলা থেকে অ্যাজমা, কিন্তু আমরা মোস্টলি জেনেটিক্যাল ইস্যু, একটা ফ্যামিলি মেম্বার যার আছে, তার মা বা বাবা যে কোনো একদিকে আমরা সার্চ করলে পাবো, এবং তার সন্তানেরও আবার পাবো এরকম। কাজেই একটা, এবং এটা খুব চাইল্ডহুড থেকে থাকে অ্যাজমাগুলো। তো অ্যাজমা বা হাঁপানি এটা যার চাইল্ডহুড থেকে আছে, সেটা দেখা গেলো 2 বছর বা 6 বছর থেকে ম্যানিফেস্টেড হলো, হাঁচি কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট। এবং এই অ্যাজমা এটা চেনার উপায় হলো মূলত তার শ্বাসকষ্ট ছাড়াও 3টা কম্পোনেন্ট, হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, মাঝে মাঝে কাশি, এটা প্রায়ই লেগে থাকবে। এটা হচ্ছে অ্যাজমাকে চেনার উপায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত শ্বাসকষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত অনেকে, বিশেষ করে পেডিয়াট্রিশিয়ান, এটাকে অ্যাজমা বলেন না, বলে ঠান্ডা লাগা বলেন। কিন্তু আলটিমেটলি যদি হিস্ট্রি দিয়ে এস্টাবলিশ করা যায় এটা অ্যাজমা, তখন থেকে তার ট্রিটমেন্টটা শুরু করা দরকার। সেটা কি স্যার ডায়াগনোসিস করার জন্য মানে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে কি? হ্যাঁ, যেমন ধরেন একটা হলো যে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, একজন ক্লিনিশিয়ান তার ক্লিনিক্যাল আই ইজ ইম্পর্টেন্ট, তার এক্সপিরিয়েন্স এবং ক্লিনিক্যাল থেকে। সেকেন্ড হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, সেই হিস্ট্রি নেবে যে এর মা অথবা বাবা যে কোনো একদিকে, ওই শ্বাসকষ্ট বলা চলবে না, ওই বলবেন যে আপনার অ্যালার্জিক প্রবলেম, হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, এই 3টা নিলেই ইয়েস পাওয়া যাবে। কিন্তু যদি বলেন শ্বাসকষ্ট আসতে বা হাঁপানি আসতে, সরাসরি জিজ্ঞাসা করেন, বলবে নাই। এটা হলো আমার নিজের ইন্টেলিজেন্স থেকে এটা প্রমাণ করতে হবে। আমি যদি সরাসরি কাউকে আপনি হাঁপানি আসছেন, সে বলবে নাই, কারণ সে জানেও না। কিন্তু যখন এই কি হয় জিনিসগুলো জিজ্ঞাসা করবো, লিড দিয়ে, তখন সেগুলো হ্যাঁ আছে, তখন আমাকে ধরে নিতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা কিছু ব্লাডের একটা সিম্পল টেস্ট, আমি যেটাকে সবচেয়ে গুরুত্ব দিই, IgE, ইমিউনোগ্লোবিন ই লেভেল, এটা যদি আমরা তার বেশি পাই, সেক্ষেত্রে এটা আমার ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেকটা হেল্প করে। আর সাধারণত 6 বছর আগে আমরা লাং ফাংশন টেস্ট করি না, 6 বছর পার বা 7-8 বছর বাচ্চাদের থেকে আমরা ফুসফুসের লাং ফাংশন টেস্টটা করে আমরা বুঝতে পারি। কারণ আগে থেকে যদি ডায়াগনোসিস হয়ে যায়, তার ট্রিটমেন্ট দেওয়া সহজ হয়ে যায়। আবার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যার এই অ্যাজমা ব্যাকগ্রাউন্ড আছে, সে হলো যখন আবার 15 বছরের পরে, হয়তো 18 বা 20 বছর এসে
ধূমপান শুরু করলো। স্যার আমরা এই জায়গাটিতে একটু আসবো ধূমপানের বিষয়টিতেই, কারণ এখন অনেকে অনেক সচেতন, যে অনেকে কিন্তু ধূমপানকে না বলছে। তো সেক্ষেত্রে স্যার আমাদের আসলে কি কি করণীয় হতে পারে বা কি করা যেতে পারে এই ধূমপানের বিষয়গুলোতে, স্যার আমরা একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি আছে স্যার, বিরতিটি নিয়ে আমরা ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম ফুসফুসের সুরক্ষা নিয়ে। সামনে পালন করা হবে ওয়ার্ল্ড লাং ডে, এবং এই ফুসফুসের সুরক্ষা নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসে আমরা আসলে বিশ্ব ফুসফুস দিবসে আমরা আসলে কিভাবে কাজ করে যাচ্ছি এবং সেই সাথে নানান ধরনের সমস্যাগুলো নিয়ে আজকে আমরা কথা বলছিলাম। স্যার এই জায়গাটাতে ধূমপানের একটু বিষয়টা নিয়ে কথা বলছিলাম। এটা খুব কমন মিথ আছে, যে ভুল ধারণা হয়তো বা, যে হয়তো বা হঠাৎ করে সিগারেট খাচ্ছিলাম আমি, একরকম চলছিল আমার জীবন, বন্ধ করে দিলে আমার সমস্যা আরও বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে ফুসফুসের সমস্যাগুলো কি আরও বেড়ে যাচ্ছে কিনা। এই ধরনের বিষয়টা আসলে কতটুকু সঠিক, বা এই যে সিগারেট স্মোকিংটা আসলে কতভাবে আমাদেরকে আসলে ইমপ্যাক্ট করছে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হলো যে আমাদের শ্বাসনালী যেদিক দিয়ে আমাদের বাতাসটা ঢুকছে, সেটারও একটা ক্ষমতার একটা লিমিটেশন আছে। আল্লাহ তাআলা যদি এটাকে একটা সুপার এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছে, কিন্তু তারও একটা সীমা আছে যেটার বাইরে সে আর কাজ করতে পারে না। তো আমাদের এমনি পরিবেশ দূষণ, যেটা পরিবেশের মধ্যে অসংখ্য পার্টিকেল এবং অনেক কিছুকে এটাকে পিউরিফাই করতে হয়। এরপরে স্মোকিংটা কি? আমরা একটা যে ধূমপান করা হয়, একটা মানুষ ধূমপান কেন করে? ধূমপানে একটা উপাদান সে শুধু কনজিউম করার চেষ্টা করে, সেটা হচ্ছে নিকোটিন। সে নিকোটিন কে যখন সে শ্বাসনালীর মাধ্যমে ইনহেলেশনের মাধ্যমে নেয় এটা এবং তার শরীরে যায় ধূমপানটা, তখন এটা একটা বেটার ফিলিংস করে বা যে কোনো ধরনের তার একটা ওয়েলবিং এর জন্য নিয়ে করে। কিন্তু এটা আসে কোত্থেকে? এটা আসে একটা টোবাকো বার্নের মাধ্যমে। একটা সিগারেট স্টিক যেটার মধ্যে টোবাকোটাকে কম্পাইল করা আছে এবং সেটা রিফাইন করে, এবং সেটাকে আমরা যখন একটা বার্ন করতেছি সেখান থেকে যে স্মোকটা হচ্ছে সেটা সে নিচ্ছে। এই টোবাকোকে বার্ন করার ফলে এই নিকোটিনের সাথে প্রায় 246 টাইপ অফ ভোলাটাইল ম্যাটেরিয়াল, ভোলাটাইল গ্যাসেস জিনিসগুলোর ভিতরে ঢুকে যায়, নক্সিয়াস। এটার মধ্যে বিভিন্ন অ্যালকালয়েড থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্সিনোজেনিক সব কিছুই আছে, এবং সেগুলো আমাদের এই শ্বাসনালীর মুখ দিয়ে যখন আমরা টানছি, আমাদের ফ্যারিংস ল্যারিংস হয়ে তারপরে আমাদের ব্রঙ্কিওলে যাচ্ছে এবং আমাদের শ্বাসনালীতে যাচ্ছে। এই যাওয়ার পথে কি করে? এটা বিভিন্নভাবে আমাদের শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে, ইরিটেশন করে, ক্রনিক ইরিটেশন ফলোড বাই ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড স্ক্যারিং, এটা চলতে থাকে এবং একটা রিমডেলিং অফ দ্য ইয়ারওয়ে হয়ে যায়। এবং ফাইনালি যত দিন যায় এটা ইয়ারওয়েটাকে এক্সপান্ড করে এটা অ্যালভিওলাই পর্যন্ত চলে যায়, সেখানেও এটা আস্তে আস্তে রিমডেলিং শুরু করে এটাকে ক্ষতিগ্রস্ত করে যখন দীর্ঘদিন হয়ে যায়। এবং এটার একটা হিসাব আছে যে আমরা যদি কেউ 20 প্যাক ইয়ার, মানে ডেইলি কেউ 1 প্যাক মানে 20 স্টিক কনজিউম করলো এবং 1 ইয়ার কম্প্রাইজেস 1 প্যাক ইয়ার, এভাবে 20 প্যাক ইয়ার হয়ে গেলে তাহলে হি ইজ প্রোন টু ডেভেলপ সিওপিডি বা ব্রঙ্কাইটিস যেটা। হ্যাঁ, কাজে এই সময়টা যদি কেউ অতিক্রম করে ধূমপান করে, তার ধরে নেওয়া হয় যে তারপরে যদি শ্বাসকষ্ট এবং কাশি তার আর না যায়, যে কন্টিনিউ হতেই থাকে, তখন আমরা ক্লিনিক্যালি বলতে পারি তার সিওপিডি ডেভেলপ করে গেছে। অনেকের এই সময়টা অনেক বেশি লাগে অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট অফ হিউম্যান বডি, কারো আরও বেশি সময় লাগে, কারো অনেকে এর চেয়েও কম সময় ডেভেলপ করে যায়। এবার যারা হয়তো এর চেয়ে কম স্মোক করে তাদের আরও বেশি সময় লাগে, কিন্তু আলটিমেটলি তার লাংসের যে ক্ষতি হচ্ছে এটা অবধারিত এবং সেটা জেনে শুনে ক্ষতিটা করছে। পরিবেশে আমরা দূষণের মধ্যে শিকার হচ্ছে, এখানে আমাদের করণীয় কিছু নাই, কারণ আমাদের এই পরিবেশে বসবাস করতে হবে। আমরা শুধু চিৎকার করতে পারি, আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি যে পরিবেশ দূষণটাকে আমরা কিভাবে কমাতে পারি, কিন্তু আমাকে বসবাস করতে হচ্ছে। কিন্তু সিগারেটটা কিন্তু একজন সে নিজে জেনে শুনে বুঝে কনজিউম করতেছে, কাজে এটা কিন্তু সে ইচ্ছা করলে স্টপ করতে পারে। হ্যাঁ, এটা যদি সে এটাতে অ্যাডিক্টেড না হয়ে যায় বা অ্যাডিকশান হলেও এখান থেকে বের হয়ে আসার যে পথগুলো আছে, আমরা কাউন্সিলিং, ট্রিটমেন্ট অ্যান্ড ফ্যামিলি বন্ডেজ, অনেকগুলো আমরা প্রক্রিয়াগুলো করে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করি। কাজে এই ধূমপানের পরিমাণটাকে যদি আমরা কমায় নিয়ে আসতে পারি, এবং ধূমপানের উপর বিভিন্নভাবে ধূমপান ব্যান হয়তো করা যাবে না টোটালি, এটার উপর হচ্ছে কর আরোপ, অনেক বেশি পরিমাণ ট্যাক্সেশন দেওয়া হচ্ছে, দাম অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে সোশ্যাল এরিয়াগুলোতে আমরা মেইনলি স্মোক ফ্রি জোন সৃষ্টি করতেছি। কোনো একটা কেউ ওপেনলি স্মোক করতে পারবে না, যদি করতে চায় নিজের ক্ষতি নিজে করতে চায়, সে একটা পার্টিকুলার জায়গায় দাঁড়ায় নিজের ক্ষতি করুক, কোনো অসুবিধা নাই। সেই প্রেক্ষাপট থেকে যদি স্যার বলতে হয় যে
আসলে ধূমপানটা বন্ধ করাটাই আমাদের জন্য আসলে মানে important। স্বাস্থ্যগত দিক থেকে এবং অবশ্যই। মানে ইকোনমিক দিক থেকে সব দিক থেকে আসলে একটা বেটার ইমপ্যাক্ট। আমাদের টার্গেটটা ধূমপানটাকে একদম কমে নিয়ে আসা এবং পাবলিকলি না করা, যাতে নিজে যে ক্ষতিগ্রস্ত জেনারেশনে করতে পারে তাকে স্বাধীনতা আছে, অন্যর যেন ক্ষতি না হয়, এটা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। সেই জায়গা থেকে স্যার একটু আমরা আবার আসি যে আপনি আমাদেরকে স্যার সেটা শেয়ার করছিলেন যে শুধুমাত্র যে ধূমপান তো একটা ব্যক্তিগত কারণ আছে, আমরা নিজস্ব চয়েসে যেটা করছি, আরেকটা যেটা আমাদের উপর আসলে কন্ট্রোল নেই বাট ইন্ডিভিজুয়ালি আমরা ইফেক্টেড হচ্ছে, সেটা হচ্ছে পরিবেশ দূষণের নানা কারণে। এই যে পরিবেশ দূষণের বিষয়টিতে আসলে আমরা যদি বলি সরকারের পক্ষ থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হলেও ইন্ডিভিজুয়ালি আমরা আসলে কি করতে পারি বা আমরা নিজেদেরকে তখন সুস্থ থাকার জন্য এই বিষয়টিতে কি করতে পারি? দেখুন, আমরা এই যে বিশাল পরিবেশ, যেটা আমি আগেই বলেছিলাম যে আমাদের 25% যে বনভূমিটা দরকার, যা পৃথিবীতে একটা আমাজন বন আছে আমরা জানি, সেটা একটা পৃথিবীর ফুসফুস বলা হয়। বাংলাদেশেও আমরা কিছু কিছু জায়গাকে বলি আমাদের ফুসফুস, যেমন একটা এরিয়া আমাদের যেটা গণভবন এরিয়াগুলো ছিল, প্রচুর গাছপালা, আমাদের পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আছে, এগুলো পরিমাণ ধীরে ধীরে কিন্তু কমে আসছে। গাছ কেটে এবং বিভিন্ন যারা আর কি চোর বা বন চোরাই বলে তারা এগুলোকে কেটে আমাদের বনভূমিকে ধ্বংস করে ফেলতেছে। হ্যাঁ, এবং আমাদের চোখের সামনে এগুলো অনেক পরিবেশবাদী সংগঠন যারা ভালো কাজ করছে এগুলো প্রিভেন্ট করার জন্য। কাজে আমাদের পরিবেশে এই গাছের পরিমাণ যেহেতু আমাদেরকে সাপোর্টই দেয় সরাসরি, একদম কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে অক্সিজেন ছাড়াও, এবং গাছের পরিমাণটা বাড়াতে হবে। এছাড়া আমাদের পরিবেশ দূষণ করছে কারা? আমরা 4টা কম্পোনেন্ট খুব বেশি পরিমাণে আমাদের চোখে পড়ে। একটা হচ্ছে আমাদের হাউসহোল্ড বার্নিং, এই যে আমরা গ্যাস এবং বায়োমাস ফুয়েল যেটা আমরা ইউজ করি, এখান থেকে আমাদের হাউসহোল্ড বার্নিং থেকে অনেকগুলো কম্বাসশন হয় এবং গ্যাস প্রোডাক্ট বাইরে চলে যায়। তারপরে হলো আমরা ডেইলি ভেহিকেল ইউজ করতেছি, আমরা যে মোটর ভেহিকেলগুলো ইউজ করতেছি এখান থেকে যাচ্ছে, কলকারখানাগুলো থেকে যাচ্ছে। আর আমাদের দেশে যদিও কম এটা, যেটা বুশ ফায়ার হচ্ছে, আগুন বনে বনে আগুন লেগে যাচ্ছে বা যেখানে আগুন হয় সেখান থেকে হয়। এবং আলটিমেটলি ইন্ডিভিজুয়ালি যদি আমরা স্যার কোনো মেজার নিতে চাই যে আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য, সেক্ষেত্রে যদি স্যার আমরা সেটাই বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, এই জিনিসগুলো বাতাসে ছড়িয়ে যাচ্ছে। তাহলে পার্টিকুলারলি এই জিনিসগুলো যেখান থেকে ছড়াচ্ছে সেগুলো আমাদের কথা। আমরা বাসায় যেমন আমাদের রান্নাবান্নার ক্ষেত্রে গ্যাস ইউজ যেটা আমরা করছি, আমরা যদি ইলেকট্রিক বার্নারগুলো ইউজ করি, এগুলো কিন্তু অপেক্ষাকৃত কম হয়, এবং গ্যাস চুলাগুলোতে যেগুলোতে ধোঁয়া হচ্ছে সেগুলোকে আমাদের ঠিক রাখতে হবে। সোজা কথা, আমাদের বাসা থেকে এগুলো বার্নিংটাকে বাইরে কমানো হবে। যেগুলো ইটের ভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে ঢাকা সিটিতে, আমরা নিশ্চয়ই দেখেছেন প্রায় 250 বা 300-র মতো ইটের ভাটা বন্ধ করে দেওয়ার ব্যাপারে একটা অলরেডি একটা অর্ডার চলে আসছে, এবং এটা যদি হয় এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এছাড়া আমরা যে গাড়িগুলো, এই গাড়িগুলোর ফিটনেস এবং গাড়িগুলো প্রতিদিন রাস্তায় আপনি যদি দেখেন কি পরিমাণ কম্বাসশন হচ্ছে এবং ধোঁয়া বের হচ্ছে, এগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কলকারখানাগুলোতে আমরা যদি চিমনিগুলো লাগাই এবং সেখান থেকে এক্সপ্লোশন যেগুলো গ্যাস বের হচ্ছে এটাকে যদি নিয়ন্ত্রণ করি, এই 4টাই হলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের হাতের মধ্যেই আছে যে যার অবস্থান থেকে, তাহলে কিন্তু আমরা পরিবেশ দূষণটা অনেক কমে আনতে পারি। আর যেটা বললাম ডেভেলপমেন্ট ওয়ার্ক চলতেছে, এটা চলবেই, কারণ এগুলোকে আমরা যেমন বিশেষ করে আমাদের ইট বালি এগুলো থেকে যে ডাস্ট পার্টিকেলগুলো বাতাসে ছড়াচ্ছে, এগুলো যদি আমরা কাভার করে রাখতে পারি যে কোনো জায়গায়। যখন আমরা যদি সিঙ্গাপুরে যাই, আমরা বললাম যে ইউরোপ আমেরিকা তেমন ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই, সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে অনেক হচ্ছে, সেখানে তারা কিন্তু পুরাটা একটা ঢেকে রাখে এবং নোটিশ দিয়ে দেয় যে আমরা দুঃখিত, আমরা এই সময়ের মধ্যে আমরা শেষ করব এবং এরপরে আপনাদের আর কোনো অসুবিধা হবে না, এই সময়টা আপনাদের নিজেদেরও একটু সতর্কতা অবলম্বন করবেন ভাবে একটা বিল্ডিং তৈরি করে। এইভাবে যদি আমরা করতে পারি, একটা বিল্ডিংটা আমরা যদি বিভিন্ন নেট এবং কাভার দিয়ে যদি রাখতে পারি এবং মানুষকে আমরা সচেতন করতে পারি যে এই সময়টা আপনার কাজ করবে, এই সময় আপনারা নিজেদেরকে একটু প্রোটেক্ট করবেন, এইভাবে আমরা সারা দেশে যদি এটা ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পরিবেশ দূষণের যে মাত্রা, এটা থেকে আমাদের নিজের ফুসফুসকে আমরা অনেক ক্ষেত্রে রক্ষা করতে পারবো। আর আমাদের সেই জন্য যেটা দরকার, রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের যারা পলিটিক্যাল লিডার আছে তাদের এগিয়ে আসতে হবে, যারা মিডিয়া কর্মী আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, আমরা যারা পালমোনোলজিস্ট আছি তাদের এই কথাগুলো সবাইকে বোঝাতে হবে এবং সবার সচেতনতা সৃষ্টি করতে হবে, বিভিন্ন ফর্মে কথাগুলো তুলতে হবে, এবং পরিবেশবাদী যারা আছেন বিশেষ করে তারা অনেক ভালো কাজ করতেছেন এবং তারা এগুলোর ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তাহলে সম্মিলিতভাবে কিন্তু আমরা আমাদের এই পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারি, এবং পরিবেশটা যদি আমরা ক্লিন এয়ার ইনশিওর করতে পারি, তাহলে আমরা আমাদের লাংসটাকেও কিন্তু আমরা অনেকটা সাপোর্ট দিতে পারি। অন্য যে অসুখ আছে লাংসের, সেগুলো হয়তো আমাদের ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু বাইরের এক্সটার্নাল যে প্রেশারটা লাংসের উপর পড়তেছে, এটা থেকে আমরা লাংসটাকে অনেকটা রেহাই দিতে পারি, যেটা আমাদের শরীরের অন্য অর্গানগুলোকেও ঠিক রাখতে হেল্প করবে এবং আমরা অপেক্ষাকৃত সুস্থ থাকবো, আমাদের হেলথ বাজেটও কিন্তু অনেকটা কমে যাবে।
এগুলো হচ্ছে আমাদের, কিন্তু আজকে আমাদের যে কারণে আমরা আজকে বিশ্ব ফুসফুস দিবস পালন করছি বিশ্ব ফুসফুস দিবসের যে থিমগুলো ছিল যে ক্লিন এয়ার, আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে ক্লিন এয়ারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটাতে আসলে কাজ করার এত বেশি কিছু আছে। বাট যদি স্যার একটা ইন্ডিভিজুয়াল একটা ইনিশিয়েটিভ বলেন যে আমাদের যারা আমরা প্রত্যেকের বাড়ি থেকে যদি কোনো একটা ইনিশিয়েটিভ নিতে চাই যে এই ফুসফুসের জন্য, সেটা কি হতে পারে স্যার? হ্যাঁ, সেটা হলো আমরা প্রত্যেকটা বাসায় বললাম তো, আমরা যে আমরা কিন্তু গাড়ি ইউজ করি, হ্যাঁ, আমরা সারাদিন গাড়ি ইউজ করি। আমরা যেমন কেউ 2টা গাড়ি ইউজ করতেছি, এটা যদি আমরা 1টা গাড়ি ইউজ করি একদিনে, তাহলে কিন্তু সবাই যদি এটা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের বাইরে যে গাড়ি থেকে যে ফুয়েল থেকে যে বার্নিং যেগুলো মিশে আছে সেটা কমে যাবে। আমরা রান্না বান্না করি কিচেনে, এটা যদি আমরা বারবার না করে আমরা একবারে রান্না করি এবং 2বারের জায়গায় 3বারের জায়গায় 2বারে আমরা করে ফেলি এগুলো। আচ্ছা, তারপরে আমরা এগুলোতে যখন আমরা দেখবো এখানে থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, সেটাকে আমরা যদি আমরা কারেকশন করে ফেলি, হ্যাঁ, এটা আমাদেরকে হেল্প করবে এটা করতে। আর আমাদের যেগুলো ওয়াস্ট ম্যাটেরিয়াল তৈরি হয়, এই ওয়াস্ট ম্যাটেরিয়ালগুলোকে আমরা ঠিক মতো যদি ডিসপোজ করি এবং রাইট প্লেসে এবং ফেলি, এবং যেটা আমরা পরিবেশ দূষণ না হয়, এবং সেটা যেন আমরা একটা যেটাকে বলে পলিথিনে এটাকে ভরে আমরা পার্টিকুলার জায়গায় রাখলাম, সেটা আবার সেখান থেকে রিসাইকেলিং হলো এবং নিয়ে গেল। এবং রিসাইকেলিং যে কথাটা, এটা ন্যাশনাল পর্যায়ে করতে হবে। রিসাইকেলিং করলেও কিন্তু আমাদের পরিবেশ দূষণকে আমরা অনেকটা রক্ষা করতে পারি। কাজে এটা আমাদের বাসা থেকে এটার শুরু হতে হবে, স্টার্ট করতে হবে। সবাইকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা 18 কোটি মানুষ আমাদের নিজেদের বাসাটাকে আমরা যদি সচেতন করতে পারি, বাসা থেকে আমরা পরিবেশ দূষণের জন্য যে কম্পোনেন্টগুলো সেগুলো আমরা হতে দিব না, প্রত্যেককে যদি এই চিন্তাটা করি, এবং তাহলে কিন্তু আমরা পরিবেশটাকে বাঁচাতে পারি, সুন্দর পৃথিবীটাকে আমরা একটা সুন্দর সভ্যতা উপহার দিতে পারি। স্যারকে আজকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, কারণ ওয়ার্ল্ড লাং ডে উপলক্ষে যে থিমটা আমাদের ছিল সেটা আমাদের দেশের পার্সপেক্টিভে অ্যাপ্লাই করাটা আসলে অনেকটাই টাফ, কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে একটু একটু করে স্টার্ট করি তাহলে আসলে অ্যাজ এ হোল কিন্তু আমরা অনেকটুকু এগিয়ে যেতে পারবো। তো সেই জায়গা থেকে নিজেদের সচেতনতাটা সবচেয়ে বেশি দরকার, এবং সেই সাথে আমাদের মাধ্যমে যাতে পরিবেশ দূষণ না হয় সেটা আসলে সবার আগে খেয়াল করতে হবে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য। ধন্যবাদ সকলকে এবং সবাইকে। আজকে আমাদের যে বার্তাটা আমরা দিলাম পরিবেশ দূষণটাকে প্রিভেন্ট করার জন্য, সেটা যেন আমরা সকলে পালন করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো। সুপ্রিয় দর্শক, মিডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি আজকে আমরা কথা বলেছিলাম ওয়ার্ল্ড লাং ডে বা বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে 25 সেপ্টেম্বর পালন করা হবে, ক্লিন এয়ার এবারের থিমটা। তো সেই বিষয়টিতে আমরা কি করতে পারি এবং সেই সাথে কোনো ধরনের ডিজিজ হলে আমরা কিভাবে সেটাতে আগেই সচেতনতা অবলম্বন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে সার্বিক স্বাস্থ্য ফুসফুস সুরক্ষা অনেকগুলো কথা আমরা বলেছি। আশা করি দর্শক যারা আপনারা দেখেছেন তারা অনেকটা উপকৃত হয়েছেন, এবং সেই সাথে যারা দেখতে পারেননি তারা লিঙ্কটাতে আবার জয়েন করে আশা করি প্রোগ্রামটা দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আবার দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।